নমস্কার, আমি গোবিন্দদেব গোস্বামী দেববাণী অ্যাস্ট্রোলজিতে সবাইকে স্বাগত জানাই। আমি আজকে আপনাদের সামনে যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে 2025 সালের মে মাসে কন্যা রাশির যারা জাতক জাতিকা আছেন তাদের শরীর স্বাস্থ্য, মন মানসিকতা, তাদের সঞ্চয়, ব্যাংক ব্যালেন্স, তাদের পড়াশোনা, প্রেম, শিক্ষা, তাদের দাম্পত্য, বিবাহ, ব্যবসা, কর্মজীবন, উপার্জন সব কিছু নিয়েই আমি আলোচনা করব। সুতরাং যারা কন্যা রাশির জাতক জাতিকা আছেন অবশ্যই তারা পুরো আলোচনাটি মনোযোগ সহকারে শুনবেন। আলোচনাটি গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ কন্যা রাশির জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে আপনারা সমস্যার মধ্যে আছেন। সুতরাং কিভাবে এই সমস্যা থেকে বেরিয়ে আসবেন তার একটা প্রতিবিধানও আমি আলোচনার শেষে আপনাদের জানিয়ে দেব। যাই হোক, মূল আলোচনায় প্রবেশ করছি। তার আগে আপনাদের একটু জেনে নিতে হবে এই মে মাস খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে এই কারণে, বড় বড় তিনটি গ্রহ, অর্থাৎ বড় বড় কথার অর্থ যারা এক একটি রাশিতে দীর্ঘদিন থাকেন ওই রকম তিনটি গ্রহ ট্রানজিট করে অন্য রাশিতে যাচ্ছেন। রাহু এবং কেতু তারা কিন্তু 18 তারিখ রাশি চেঞ্জ করছেন। বৃহস্পতি 14 তারিখ অর্থাৎ 14ই মে রাশি চেঞ্জ করছেন। আর নিয়ম মাফিক যেটা হয়, রবি তিনি 15 তারিখ রাশি পরিবর্তন করছেন। এই হচ্ছে বিষয়। তো যাই হোক, আমি আলোচনায় বুঝিয়ে দিয়ে যাব আপনাদের কে কখন রাশি পরিবর্তন করে কি উপকার দেবেন কি অপকার দেবেন। যাই হোক, মূল আলোচনা। কন্যা রাশি আমি 1 নম্বর লিখে রেখেছি। এটা হচ্ছে কালপুরুষ চক্রের ষষ্ঠ ঘর। ষষ্ঠ ঘর হওয়ার সুবাদে আমি এখান থেকেই আলোচনা করবো, এটা 1 নম্বর ধরে। কিন্তু কালপুরুষ চক্রের যেহেতু ষষ্ঠ ঘর হিসেবে না, এরা সবসময় একটা অসন্তোষে থাকে, দ্বৈত মনোভাব, কোনটা করব কোনটা করব না, এরকম একটা ভাব থাকে। এবং এদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কি জানেন? এদের গুরুত্বপূর্ণটা হচ্ছে এদের বৈবাহিক জীবন এবং প্রেম জীবন খুব একটা সুখকর হয় না। যাই হোক, সার্বিক আলোচনায় আমি প্রবেশ করছি। কন্যা রাশি 1 লিখে রেখেছি। এখান থেকে কন্যা রাশি যারা জাতক জাতিকা আছেন তাদের শরীর স্বাস্থ্য, মন মানসিকতা আমরা আলোচনা করব। আমাকে ধরে নিতে হবে এইখানেই চন্দ্রের অবস্থান আপনার জন্মকুণ্ডলিতে। এবার এই জায়গায় কিন্তু দীর্ঘ 18 মাস ধরে কেতু বসে থাকার সুবাদে দেখা গেছে আপনাদের শরীর স্বাস্থ্য তার তুলনায় বেশি পরিমাণ মন মানসিকতা প্রচুর খারাপ অবস্থার মধ্যে ছিল। কারণ কেতু অসন্তোষের কারক গ্রহ। আপনাদের মন যে কোনোভাবে হোক একটা অসন্তোষের মধ্যে চলছিল। এই 18 তারিখ তিনি কন্যা রাশি ছেড়ে আপনার দ্বাদশে অর্থাৎ সিংহ রাশিতে যাবেন। এবার শরীর স্বাস্থ্য এবং মন মানসিকতা কিঞ্চিত হলেও ভালো হওয়ার সম্ভাবনা দেখা যায়। গোপনে কিছু ব্যয়টায় হবে, সেগুলো পরে আলোচনা করছি। যাই হোক, শরীর স্বাস্থ্যরও কিছুটা উন্নতি হবে। তবে দেখা যাচ্ছে আপনার রাষ্ট্রাধিপতি বুধ তিনি কিন্তু এই মাসের সিংহভাগ অষ্টমে থাকার সুবাদে শরীরের কিছুটা অবনতি অবশ্যই আসবে, কিন্তু মন মানসিকতাটা যেটা খারাপ ছিল সেটা কিন্তু ততটা আর খারাপ থাকবে না। দ্বিতীয় ঘর থেকে আমরা সঞ্চয়, ব্যাংক ব্যালেন্স আলোচনা করে থাকি। দ্বিতীয়পতি সপ্তমে উচ্চাবস্থায় আছেন কে? শুক্রদেব। শুক্র উচ্চ থাকার সুবাদে এই মে মাস আপনাকে অনেকটা আর্থিক সাপোর্ট দেবে, অর্থাৎ আপনার কিছুটা সঞ্চয় যোগ দেখা যাচ্ছে। যেভাবে আপনারা কাটিয়ে এসছেন সেই যে একটা খারাপ ভাবটা অনেকটা প্রশমিত হবে। তৃতীয় ক্ষেত্র যোগাযোগ, পরাক্রমতা, ভ্রাতা ইত্যাদি। এক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে বৃশ্চিক রাশি এর অধিপতি মঙ্গল একাদশে অবস্থান করছেন, নিশ্চিত ভালো, কিন্তু তথাপি তিনি নিচস্থ অবস্থায় থাকার সুবাদে তিনি একাদশে ভালো ফল দেবেন, এটা ঠিক, কিন্তু ভাইদের সাথে একটা দূরত্ব বা সম্পর্কের অবনতি দেখা যাচ্ছে। এখানে যোগাযোগটা কিন্তু একটু আড়ষ্টতায় ভুগবে।
আর অন্যান্য দিক মোটামুটি ঠিক দেখা যাচ্ছে। চতুর্থ ঘর একটা গুরুত্বপূর্ণ জায়গা। কেন গুরুত্বপূর্ণ? এখান থেকে আমরা মায়ের শরীর স্বাস্থ্য, বাড়ি গাড়ি ইত্যাদি পারিবারিক একটা স্বাচ্ছন্দ্য এগুলো আমরা আলোচনা করে থাকি। সেই সুবাদে দেখা যাচ্ছে ধনু রাশি, তার অধিপতি বৃহস্পতি আপনার নবমে 14 তারিখ পর্যন্ত থেকে তিনি ট্রানজিট করে যাচ্ছেন ওই তারিখে দশম স্থলে, এবং দশম স্থলও দেখা যাচ্ছে সেটাও বুধের একটি ঘর। এই সুবাদে যারা দীর্ঘদিন ধরে কাজের পেছনে ছুটছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু সময়টা যথেষ্ট ভালো সঙ্গ দেবে বলে আমি মনে করছি। কারণ দশমে বৃহস্পতি চতুর্থাধিপতি তিনি, সেক্ষেত্রে আমি আলোচনায় যাব। তো এক্ষেত্রে আপনাকে বলি যে বৃহস্পতি মোটামুটি যে অবস্থানে আছেন এবং থেকে বিশেষ করে 14 তারিখের পর থেকে তিনি কিন্তু আপনার চতুর্থ ঘরেই দৃষ্টিদান করবেন। পারিবারিক স্বাচ্ছন্দ্য বাড়বে এবং আর কি হবে, গাড়ি বাড়ি আপনারা ক্রয় করতে পারবেন, এটার একটা যোগ দেখা যাচ্ছে। আর কি দেখা যাচ্ছে, মায়ের শরীর, দীর্ঘদিন মা অসুস্থ ছিলেন, তার একটা উন্নতি দেখা যাবে, সুচিকিৎসা পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। যারা ফ্ল্যাট কিনতে চাইছেন অবশ্যই কিনতে পারেন, সময়টা আপনাদের ক্ষেত্রে খুব একটা খারাপ যাবে না। ওভারঅল দেখা যাচ্ছে চতুর্থ ঘর থেকে একটা ভালো ফল আপনারা পেতে চলেছেন। পঞ্চম ঘর, এটাও একটা গুরুত্বপূর্ণ ঘর, কারণ এখান থেকে আমরা একটু উচ্চশিক্ষাটা ভাবি। হ্যাঁ, একটু বলে রাখি, চতুর্থ ঘর থেকে আমরা নিম্ন শিক্ষা আলোচনা করি, সেটাও কিন্তু একটু ভালো হতে চলেছে। এবার পঞ্চম ঘর থেকে উচ্চশিক্ষা, প্রেম, সন্তান ইত্যাদি আমরা আলোচনা করি। সেক্ষেত্রে কি ঘটবে দেখুন, পঞ্চমপতি আপনার শনি, অর্থাৎ মকর রাশির অধিপতি শনি, তিনি দেখুন গিয়ে বসে গেছেন সপ্তমে, বসে সরাসরি দৃষ্টি দিচ্ছেন কোথায়, আপনার রাশিতে। সুতরাং শনির সাথে সম্পর্ক খুব একটা খারাপ নয় বুধের, এবং শুক্র সরাসরি দৃষ্টি দিচ্ছেন আপনার রাশিতে। সুতরাং যারা উচ্চ শিক্ষা গ্রহণে যেতে চাইছেন বা বিভিন্ন রকম উচ্চশিক্ষায় পঠন পাঠন করে বিভিন্ন পরীক্ষায় বসার জন্য পঠন পাঠন করছেন, প্রস্তুতি নিচ্ছেন, তাদের ক্ষেত্রে সময়টা যথেষ্ট ভালো। প্রেমের ক্ষেত্র বলি, প্রেমের ক্ষেত্র খুব একটা খারাপ নয়, কিন্তু যদি আপনি সাত্ত্বিক প্রেমী হন, অর্থাৎ আপনার প্রেমের মধ্যে যদি লালসা খুব বেশি জাগ্রত না হয়, তাহলে কিন্তু প্রেম আপনাদের যথেষ্ট ভালো ফল দেবে এবং একটা সুন্দর পরিণতি আপনারা বুঝতে পারবেন। কিন্তু যদি লালসাগ্রস্ত হয়ে যান কোনো কারণে, তাহলে প্রেমে চিড় থাকার সম্ভাবনা দেখা যায়। সন্তান যারা নিতে চাইছেন, অবশ্যই সন্তান নেওয়ার পক্ষে সময়টা খুব একটা খারাপ নয়, যথেষ্ট ভালো। তবে নিচস্থ মঙ্গল দৃষ্টি রেখেছেন আপনার পঞ্চমে, চিকিৎসকের একটু পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়। যদিও তিনি একাদশ গৃহে আছেন, কিন্তু নিচস্থ অবস্থায় আছেন এবং নিচস্থ থেকে দৃষ্টিটা দিচ্ছেন, তাই বললাম চিকিৎসকের পরামর্শে আপনি সন্তান নিতে পারেন। ষষ্ঠ ঘরে রাহু 18 তারিখ আসছেন, তার আগে তিনি সপ্তমে আছেন। সুতরাং আমি ষষ্ঠ ঘর নিয়ে আলোচনা করছি। ষষ্ঠ ঘরে রাহু এলে খুব ভালো ফল দেবেন আপনাকে। আপনি একটা রাস্তা খুঁজে পাবেন। যারা এই কর্মের জগতে ঢুকতে চাইছেন তাদের একটা পথ রাহু দেখাবেন, এবং আপনাদের একটু শত্রুতা থাকলে আপনার পরাক্রমতা সেই শত্রুতাকে দমন করবে। রাহু ভালো ফল দেন ষষ্ঠ গৃহে। ঋণ দেখা যাচ্ছে, যেহেতু ষষ্ঠের অধিপতি সপ্তমে চলে গেছেন, নিচস্থ মঙ্গল দৃষ্টি দিয়েছেন, শুক্র উচ্চ অবস্থায় আছেন না, ঋণের খুব একটা সেরকম আমি পরিস্থিতি দেখছি না, ঋণ হবে না, আর শত্রু দমন হবে। সপ্তম স্থল দাম্পত্য বিবাহ, এগুলো আমরা আলোচনা করে থাকি। যাই হোক, এক্ষেত্রে কিন্তু শুক্র রাহু শনি বসে থাকছেন 17 তারিখ 18 তারিখ ট্রানজিট হচ্ছে। সেক্ষেত্রে বলবো আপনাকে
আপনি কিন্তু 18 তারিখ থেকে একটা ভালো ফল পাবেন। তার আগে কিঞ্চিত একটা ঝামেলার যোগ দেখা যায়, পারিবারিক অশান্তি দেখা যাচ্ছে। ব্যবসায়ীদের ক্ষেত্রে সময়টা যথেষ্ট ভালো, খারাপ যাবে না। ব্যবসায়ী যারা আছেন, বিশেষ করে কি বলবো, যারা ফ্যাশন দ্রব্য অর্থাৎ শৌখিন দ্রব্যাদির ব্যবসা করেন, অবশ্যই সময়টা আপনাদের ক্ষেত্রে অনেকটা ভালো ফল দেবে। অষ্টম স্থলে মারক স্থল বলা হয়, কিছু প্রাপ্তিও বলা হয়। বুধ রবি বসে আছে। এরা কি করবেন? এরা কিন্তু একটা পরিবর্তন আপনার মধ্যে অবশ্যই আনতে চলেছেন। আপনার একটু বুদ্ধিভ্রম হতে পারে, আপনাকে একটু সাবধান থাকতে হবে। ইলেকট্রিক এই বিষয়ে একটু সাবধান। যাই হোক, এই বিষয়গুলো যদি সাবধান, কলমটা পড়ে গেছিল, যাই হোক সাবধান থাকেন, অবশ্যই ভালো ফল পাবেন। একটু চোখের সমস্যা আসতে পারে আপনাদের, সাবধান থাকতেই হবে। নবমে বৃহস্পতি থাকছেন 13 তারিখ, 14 তারিখ তিনি ট্রানজিট করছেন, 14 তারিখই তিনি ট্রানজিট করছেন। সুতরাং তিনি নবম থেকে দশমে আসছেন। অতএব নবমপতি যেহেতু শুক্র আপনার সপ্তমে উচ্চাবস্থায় আছেন, ব্যবসায়ীদের ক্ষেত্রে কেন, যারা যে কাজে নিযুক্ত আছেন না, একটা সময় কিন্তু আপনাকে ভালো সাথ দেবে। ভাগ্যের সহায়তা আপনি যথেষ্ট পাবেন আমার মনে হচ্ছে। এবং দশমে তিনি আসছেন কবে? দশমে তিনি চলে আসছেন বৃহস্পতি 14 তারিখ, অর্থাৎ কর্মসংস্থান যোগ আপনার মধ্যে দেখা যাবে। হ্যাঁ, পিতার কাছ থেকে কিছু পেলেও পেতে পারেন, তবে যারা কাজের পেছনে ছুটছেন তাদের একটা কর্মসংস্থানের যোগ প্রবল, এটুকু আপনি দেখে নেবেন, আপনার ঘটবে, আপনার যদি জন্মকুণ্ডলী ভালো থাকে। একাদশে মঙ্গল নিচস্থ। একাদশপতি চন্দ্র 54 ঘন্টা অন্তর পরিভ্রমণ করেন, একাদশে মঙ্গল নিচস্থ। তবে একাদশে মঙ্গল থাকলেও খারাপ ফল দেন না উনি কোনো সময়, কারণ এই জায়গার যোগকারী গ্রহ হচ্ছেন মঙ্গল। সেই সুবাদে বলি না, আপনার উপার্জন মোটামুটি আগের তুলনায় একটা বৃদ্ধি পাবে, অবশ্যই বৃদ্ধি পাবে। তবে কর্ম করতে হবে, কর্মযুক্ত ভাগ্য সমান্ত ফল। কর্ম আপনাকে করতে হবে, অবশ্যই করতে হবে, কর্ম না করলে ফল পাবেন না। একাদশে একটা লাভ যোগ দেখা যাচ্ছে, তবে আপনাকে উপার্জনের ক্ষেত্রে একটু হঠকারিতাটা বর্জন করতে হবে, তবে সুফল পাবেন। মন একটু এদিক ওদিক করে দেবে মঙ্গল, আপনি আপনার ধৈর্য নিয়ে এগান, অবশ্যই আপনি কিন্তু সুফল পেতে চলেছেন। দ্বাদশে কেতু কিছু গুপ্ত রোগ আপনাকে ভোগানো শুরু করবে, গোপনে কিছু ব্যয়যোগ দেখা যাচ্ছে। এবং কিছু কিছু মানুষ আধ্যাত্মিকতার শরণাপন্ন হবেন, যদি জন্মকুণ্ডলী পারমিট করে তবে কিন্তু আধ্যাত্মিকতার শরণাপন্ন হবেন। যাই হোক, আমি সংক্ষেপে আলোচনাটা করলাম। তাইলে এবার আপনার করণীয় কি? বুধ চলে গেছেন অষ্টমে, বুধকে একটু শান্ত করা একান্ত কর্তব্য। রবি অষ্টমে উচ্চাবস্থায় আছেন, তারপর নবমে প্রবেশ করে যাবেন, বিশেষ কিছু করার দরকার নেই। একাদশে মঙ্গল নিচস্থ, এটাকে একটু ঠিক করার প্রয়োজন আছে। তাইলে বুধ আর মঙ্গলকে একটু আপনারা ঠিক করবেন। কিভাবে করবেন? গোচরকালীন অবস্থায় আপনাকে আমি বলবো না যে আপনি বিভিন্ন যে রত্ন ধারণ করুন, এটা আমি বলবো না। আমি বলবো বুধকে আপনারা প্রণাম জানান, আপনার যেহেতু রাষ্ট্রাধিপতি উনি, তাকে একটু প্রণাম জানান, তাতে কিন্তু তিনি অনেকটা উজ্জীবিত হবেন। আপনি প্রণাম মন্ত্র বলে প্রণাম করতে পারেন। প্রিয়ঙ্গু কলিকা শ্যামং রূপেণ প্রতিমং বুধং সৌম্যং সর্বগুণোপেতং নমামি শোষিনঃ সুতম, এই বলে বুধকে প্রণাম জানান। বাকি থাকলো মঙ্গল। হ্যাঁ, মঙ্গল একাদশে নিচস্থ। ধরণী গর্ভসম্ভূতং বিদ্যুৎ পুঞ্জ সমপ্রভম কুমারং শক্তিহস্তঞ্চ লোহিতাঙ্গং নমাম্যহম, এই বলে মঙ্গলকে প্রণাম জানান। আশা করছি
যতটা খারাপ সময় আপনারা অতিক্রম করে এসছেন না, অনেকটা সুফল পাবেন। আর যারা দীক্ষিত মানুষ আছেন তাদের বলি, আপনারা বীজ জপ করুন, তাতেও আপনি কিন্তু ভালো ফল পাবেন। এবারে বুধের বীজ জপ আপনাকে করতে হবে, মঙ্গলের বীজ জপ করতে হবে। মঙ্গলের হচ্ছে ওম ক্রাং ক্রিং ক্রৌংস ভৌমায় নমঃ, ওম ক্রাং ক্রিং ক্রৌংস ভৌমায় নমঃ। আর বুধের বলবেন ওম ব্রাং ব্রিং ব্রৌংস বুধায় নমঃ। এই বলে বীজ জপ করুন, পারলে 108 বার, না পারলে আপনি 10 বার করুন। 10 বার করলেও কাজ হবে, তবে আপনাকে নিয়মিত করতে হবে, করার প্রয়োজন আছে। আর রবি অষ্টমে যদিও উচ্চ অবস্থায় আছেন, অষ্টম স্থলটা তো ভালো নয়, অষ্টম স্থলটা খুব একটা ভালো নয়, ব্যাপারটা বুঝলেন। সেই ক্ষেত্রে বলবো রবিকে একটু অর্ঘ্য দেন আর প্রণাম জানান। নমো বিবস্বতে ব্রহ্মণ ভাস্বতে বিষ্ণু তেজসে জগত সবিত্রে সূচয়ে সবিত্রে কর্মদায়িনে ইদমর্ঘ্যম নমো শ্রী সূর্যায় নম। এই সূর্য সহস্রাংশ তেজ রাশি জগৎপতে অনুকম্পায় ইমাং ভক্তিয়া গৃহাণার্ঘ্যং দিবাকরম। এই বলে অর্ঘ্যটি দান করুন আর শেষে প্রণাম করুন। নমঃ জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদ্যুতিম ধান্তারিং সর্বপাপগ্নং প্রণতস্মি দিবাকরম। এই বলে প্রণাম জানান। আশা করি যথেষ্ট সুফল পাবেন। যাই হোক, কন্যা রাশির জাতকগণ সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন, ঈশ্বর সকলের মঙ্গল করুন, মঙ্গল হোক। নমস্কার।